চাচ্ছিলাম না এই মহান জাতীয় সংসদকে, আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফ, নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দেয়ার ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে। অবৈধ নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে, নট ঋণ খেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্তদের, ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোন লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিকানা। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসেছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সঙ্গে? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি, আই থিংক, এক্সপান্ড। মাননীয় স্পিকার, টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা। একটা তথ্য দিলাম। দুই হচ্ছে, আমি যেহেতু আইনজীবী, ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি, এবং সিআইবির নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই সুদ দেওয়া বন্ধ করা হয়, সেটাও আমরা ভালো বুঝি। মাননীয় স্পিকার, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দ ঋণের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দুর্দশাগ্রস্ত ঋণ, এবং দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 11 লক্ষ কোটি টাকা, এবং এই 11 লক্ষ কোটি টাকার মধ্যে এই সংসদের কাছে বাংলাদেশে। ধন্যবাদ মাননীয় সদস্য।